ভারত যেই সুরে কথা বলছে, আরেকটি বড় দলে বর্তমানে প্রায় একই সুরে কথা বলছে। আগে ভারত বলে, আগে সেনাপ্রধান বলে ভারতে, তারপর তারা বলতে থাকে। আমার মনে হয় এই রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। বাংলাদেশের দেশের দালাল হতে হবে, ভিন দেশের দালাল না হয়ে বাংলাদেশের দালালি করতে হবে। বাংলাদেশের মতো এত সস্তায় দালাল কেনা যায় না। এই কর্নেল মোস্তাফিজ প্রায়ই ভারতের যে ক্ষতিকর যে সিদ্ধান্তগুলো নয়, সেখানে যে আমাদের দেশেরই কেউ কেউ ওটাতে সহযোগিতা করে, এমনকি শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগ করেছে, সেটা তো প্রমাণিত। সেটা তো দর্শক শ্রোতাদের মন্তব্য থেকে বোঝা যায় যে আমরা যেভাবে আলোচনা করেছি তিনজন, ঠিক সেইভাবেই দেশের মানুষ, দেশের মালিক ওভাবেই ভাবছে। তবে ওনাদের মধ্যে যারা যারা এই মন্তব্যগুলো করেছেন, তার মধ্যে প্রথম যে মন্তব্যটা ছিল সেটা হলো ডক্টর ইউনূসকে আর কিছুদিন রাখার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত কি। আমি এই যে স্ক্রলেই দেখতেছিলাম টিভির আমার সামনে, যে বলা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের কেউ কেউ কোন কোন উপদেষ্টারা 5 বছর থাকতে চায়, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি, এটা বিশেষ করে বিএনপি থেকে দাবি করা হচ্ছে। কিন্তু এটা তো উপদেষ্টারা না, এটা আমরা ঈদের জামাতে দেখেছি, সাধারণ মানুষও বলেছে, এখনো বলছে, এটা নিয়ে প্রচুর মিডিয়াতে লেখালেখিও হচ্ছে। আরেকজন বলেছেন ভারতের বিকল্প রাস্তা খুঁজতে আমাদেরকে সুযোগ করে দিয়েছে সকল ক্ষেত্রেই। এটা একটা ওই যে বলে না, হিতে বিপরীত। ভারত যে জন্যই আমাদের ক্ষতি করার জন্য যা যাই করে সিদ্ধান্ত নিচ্ছে, তা আমাদের জন্য চোখ কান খুলে দিচ্ছে। এবং আমাদের বর্তমান সরকার পরিচালনার জন্য যে নেতৃত্ব দিচ্ছেন, উনি অত্যন্ত অবগত সমগ্র পৃথিবী, সমগ্র দেশ সম্পর্কে, যার জন্য আমাদের এগুলো খুব একটা কঠিন হচ্ছে না, খুব সহজেই আমরা আমাদের পথ খুঁজে নিতে পারছি। আমরা একে হাভাতে হয়ে যাব, ভারত করুণা না করলে না খেয়ে মরবো, যেটা 15 বছর তারা যে বয়ান আমাদেরকে দিত, সেটা যে সত্য নয়, তাই এই 8 মাসে প্রমাণিত হয়েছে। আরেকজন বলেছেন ইলিয়াস আলী বা সালাউদ্দিনকে যে ভারতে রাখা হয়েছিল, তারা কি তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠিয়েছে শেখ হাসিনার মতো? শুধু তাই নয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই যদি ভারতে কোর্সে যায় বা কোন ট্রেনিং এ যায়, তখনও তাদেরকে মোটিভেট করা হয়। ভারত একটা নিকৃষ্ট মনের বা মানসিকতার দেশ। এটা ধর্মীয় ভাবেও এবং সামাজিক ভাবেও, রাজনৈতিক ভাবেও তাদের মানসিকতা, তারা মিন মাইন্ডেড। আপনি দেখেন তাদেরকে সকল দেশের মধ্যে একটা অসহযোগী রাষ্ট্র হিসেবে সম্প্রতি আমেরিকা ঘোষণা করেছেন, এবং তাদেরই সিটিজেনদেরকে হাতে পায়ে শিকল বেঁধে সেনাবাহিনীর বিমান দিয়ে দেশে পাঠিয়েছে, তাতেও তাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে হয় না। তাদের মিডিয়াতে এগুলো নিয়ে খুব একটা শোনা যায় না, কিন্তু তারা বাংলাদেশের পিছনে এবং তার আশেপাশে যে ছোট রাজ্যগুলো, দেশগুলো আছে, সেগুলোর পিছনে সর্বদাই তারা লেগে আছে। এবং ওই যে একটা কথা আছে না, যে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তারা এই এলাকায় একটা বড় রাষ্ট্র হিসাবে সকল ছোট ছোট রাষ্ট্র যাদেরকে বলেন বা তথাকথিত ছোট রাষ্ট্র, তাদেরকে শোষণ করা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। আরেকজন বলেছেন 86,000 মাতলুকাতের মধ্যে শুধুমাত্র রাজনীতিবিদরাই, কিছু কিছু রাজনীতিবিদরাই মানুষের ক্ষতি করে। হ্যাঁ, এটা অনেকাংশে সত্য। বিশেষ করে বাংলাদেশের জন্য এই জন্য সত্য যে একমাত্র দেশ বাংলাদেশ। এই যে আমার অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয় বন্ধু দেশের বাইরে আছেন, উনি হয়তো জানেন যে বাংলাদেশের মতো এত সস্তায় দালাল কেনা যায় না। এই কর্নেল মোস্তাফিজ প্রায়ই ভারতের যে ক্ষতিকর যে সিদ্ধান্তগুলো নয়, সেখানে যে আমাদের দেশেরই কেউ কেউ ওটাতে সহযোগিতা করে, এমনকি শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগ করেছে, সেটা তো প্রমাণিত। তো এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আমাদেরকে দালাল মুক্ত একটা দেশ যদি আমরা না করতে পারি, তাহলে নতুন বাংলাদেশে আমরা যেতে পারবো না। হ্যাঁ, 626 জন যে বিভিন্ন সেনাবাহিনী ছিল, এটা নিয়ে আমাদের সেনাবাহিনীর যারা সৎ অফিসার, তারাও কথা বলেছে। আমরা রাওয়া থেকে প্রথম বলেছিলাম যে এই সংখ্যাটা আগে প্রকাশ করা হোক, নইলে হয়তো সেনাবাহিনীকে একসময় দোষারোপ করা হবে যে এতজন ছিল, বাকি লোক নাই, ওরা কোথায়, হিসাব দাও। এরপরে সেনাবাহিনীতে একটা হিসাব দেওয়া হয়েছিল। সেই বিষয়ে হয়তো অদূর ভবিষ্যতে এটা আরো পরিষ্কার হবে। তার চেয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য কাজগুলো আমাদের হাতে আছে বা আছে বলে মনে হচ্ছে, যেগুলো ধীরে ধীরে
আগাচ্ছে, আর একটা দুর্বল প্রশাসন, দুর্বল পুলিশ, দুর্বল ধুনে ধরা গোয়েন্দা বাহিনী এবং যারা স্বৈরাচারের দোসর ছিল তারা যেহেতু এখনো বিভিন্ন জায়গায় বিচরণ করছে, সেই জন্য হয়তো এগুলো একটু স্লো হচ্ছে, বাট এগুলো সবকিছুই পরিষ্কার হতে হবে বা হবে। সুবিধা থেকে সবসময় বঞ্চিত হয়েছে আমরা গত 15 বছরে, কিন্তু আমরা যে সুবিধা দিয়েছি সেটা এখন ফেরত পাওয়ার সময় বলে একজন মন্তব্য করেছেন অত্যন্ত বিচক্ষণতার সাথে। এটা আমিও মনে করি যে আমরা এতদিন যে সুবিধা দিয়েছি ক্ষমতায় থাকার জন্য, অন্য কোনো দল যেন আবার ক্ষমতায় যাওয়ার জন্য এই সুবিধা দিতে অঙ্গীকারবদ্ধ না হয়, সেই দিকে আমাদের দেশের মালিক জনগণ, ভোটারদেরকে সজাগ থাকতে হবে। ভারতের ভুল কূটনীতি এবং বিশ্ব রাজনীতি করছে, এটা তাদের, আমরা না, শুধু তাদের গুরুত্বপূর্ণ মিডিয়াগুলো কিন্তু ইদানিং খুব সোচ্চার। এমনকি শেখ হাসিনার পরামর্শে ট্রান্সশিপমেন্ট করা হয়েছে বা যা বাংলাদেশে করা হয়, এটা মাঝে মাঝে গুজব হয়। আমার এটা মনে হয় না, যেহেতু আমি ভারতের মিডিয়াগুলো শুনি এবং ভারতের সংসদেও দেখেছি যে শেখ হাসিনাকে কেন রাখা হলো, মোদির উপরে, মোদির দলের উপরে খুব সাংঘাতিক ভাবে কিন্তু একটা চাপ তৈরি হয়েছে, বিশেষ করে গত এক মাসে তাদের শেখ হাসিনাকে কেন রাখা হলো, কেন এটা ব্যবস্থা করা হচ্ছে না, এবং এতে ভারতের লাভ কি, এতে বিজেপির লাভ কি, মোদির লাভ কি, ইত্যাদি নিয়ে তারা বিস্তারিত আলোচনা করছে। এবং আমি গভীরভাবে লক্ষ্য করছি যে ভারতের কিছু কিছু নাম সর্বস্ব মিডিয়া যেভাবে প্রপাগান্ডা করতো বাংলাদেশের বিরুদ্ধে, সেটাও কিছুটা কমে এসেছে। এখন আসি যে আগামীকালের প্রোগ্রামের সাথে আওয়ামী লীগের অনুপ্রবেশ, এটা অত্যন্ত দুঃখজনক। 5ই আগস্টের আগ পর্যন্ত যে স্বৈরাচার সরকার এবং তার দল যেভাবে মানুষ মেরে, মানুষ হত্যা করে, ভ্যানে পুড়িয়ে দিয়েছে, শিশু হত্যা করেছে, নারী হত্যা করেছে, ধর্ষণ করেছে, বাড়িঘর পুড়িয়েছে, হেলিকপ্টারতে গোলাগুলি করে মানুষ মেরেছে, লেথাল অস্ত্র দিয়ে বিভিন্ন র্যাঙ্কের আইন শৃঙ্খলা বাহিনীরা গুলি করে মানুষ হত্যা করেছে, সেই দলকে রাজনৈতিক দল হিসাবে আরেকটি বৃহৎ দল ইনক্লুসিভ নির্বাচনের নামে তাদেরকে ইনক্লুড করতে চাচ্ছে, এবং ভারত যেই সুরে কথা বলছে, আরেকটি বড় দলে বর্তমানে প্রায় একই সুরে কথা বলছে। আগে ভারত বলে, আগে সেনাপ্রধান বলে ভারতে, তারপর তারা বলতে থাকে। আমার মনে হয় এই রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। বাংলাদেশের দেশের দালাল হতে হবে, ভিন দেশের দালাল না হয়ে বাংলাদেশের দালালি করতে হবে। বাংলাদেশ আমার জন্মভূমি, বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, বাংলাদেশের স্বার্থ বুঝতে হবে, বাংলাদেশকে নিয়ে রাজনীতি করতে হবে। এখন দুঃখজনক হলেও সত্য যে ওই আমরা যে নতুন দল দেখছি, সেখানেও আমরা নতুন বন্দোবস্তের জন্য যে রাজনৈতিক দল তৈরি হয়েছে, সেই দলেও আমরা পুরনো বন্দোবস্তকে অনুসরণ করতে দেখছি, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক। আমি জানি না, আমি আজকে একটা মহিলা তাদেরকে দেখলাম যে নেত্রী, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং গত 2 দিনের মধ্যে বেশ 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। কাউকে পুলিশ গিয়ে উদ্ধার করেছে, 4 জন কে চাঁদা আনতে গিয়ে বিপদে পড়েছে, তাদেরকে আবার উদ্ধার করা হয়েছে। এই যে যেই অপকর্মগুলো দেখছি, এটা যত দ্রুত আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো ততই মঙ্গল দেশের জন্য। এবং এটার একমাত্র ঔষধ হলো বাংলাদেশের মালিক জনগণ যদি সচেতন থাকে, তাহলে সকল অপকর্মকেই পাশ কাটিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ, সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। কিন্তু আমরা নিজেরাও যদি, আমরা সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবেও যদি আমরা অন্যের স্বার্থে দেখি, শেষ করে ফেলছি, এবং কাউকে ক্ষমতায় নেয়ার জন্য শুধুমাত্র যদি আমরা রাজনীতি করি, তাহলে দেশের জন্য দুর্ভাগ্য হবে। আরেকটা হলো, অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের 3 মাসের মতো না ভেবে, অন্তর্বর্তী সরকার হলো একটি নির্বাচিত সরকার থেকে আরেকটি নির্বাচিত সরকার। এটা আজকে 29 সাল পর্যন্ত আওয়ামী লীগেরই থাকা কথা ছিল, সেটা হয়তো আমরা সহ্য করতাম, সেটা হয়তো বিএনপি সহ্য করত, কিন্তু আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ, মানে সবাই পছন্দ করলেও কেউ কেউ পছন্দ করছে না তাদের নিজ স্বার্থে। বলা হচ্ছে অনির্বাচিত। আমি মনে করি 5ই আগস্টের যে অলিখিত মৌখিক নির্বাচন,
এর চেয়ে বেশি ভোট পেয়ে কেউ বাংলাদেশের সরকার প্রধান হয়নি। তবে সরকারের দুর্বলতা আছে, সরকার সঠিকভাবে গঠন হয় নাই, সেটা স্বীকার করি। কিন্তু সে সর্বোচ্চ ভোট সেটা যদি লিখিত করা যায়, ডেটাবেজে আনা যায় তাহলে দেখা যাবে এটা সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। আরেকটা কথা হলো অনির্বাচিত ব্যক্তিই যে দেশের শত্রু, তাহলে প্রত্যেকটা সিটিজেন বা আমরা যারা নাগরিক আমরা কি নির্বাচিত? আমরা সবাই তো অনির্বাচিত। তাহলে সকল নাগরিকের মধ্যে ভালো মানুষ কি নাই? ডক্টর ইউনূসের মতো বা পরবর্তীতে যারা আসবে, অতীতে যারা ছিল সবাই কি খারাপ? সুতরাং কে নির্বাচিত, কে অনির্বাচিত সেটা না দেখে কে দেশের পক্ষে, কে ভিন দেশের পক্ষে সেটা যাচাই বাছাই করে নাগরিককে আগাতে হবে। তবেই নূতন বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত করা সম্ভব। আমরা একজন জাদুকর পেয়েছি ডক্টর ইউনূস। তার মাধ্যমে আমরা এই দেশকে এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ।